1751 সালের 20 নভেম্বর জন্ম হয়েছিল এক অসাধারণ যোদ্ধার। তিনি শুধুই একজন শাসক ছিলেন না, ছিলেন এক বিপ্লবী, এক স্বপ্নদ্রষ্টা। মাইসোর রাজ্যের সিংহাসনে বসার পর তিনি হয়ে উঠলেন ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বড় শত্রু। সুলতান ফতেহ আলী সাহেব টিপু, যাকে আমরা চিনি মাইসোরের বাঘ নামে। টিপু সুলতান শুধুমাত্র এক দুর্ধর্ষ যোদ্ধা নন, ছিলেন এক দক্ষ প্রশাসক ও অর্থনীতিবিদ। তার সম্পদের বিশাল ভাণ্ডারের পেছনে ছিল পরিকল্পিত অর্থনীতি, শক্তিশালী বাণিজ্য নীতি ও উন্নত কৃষি ব্যবস্থা। মাইসোর ছিল সেই সময়ের ভারতের অন্যতম ধনী রাজ্য। কিন্তু কিভাবে এত সম্পদ গড়ে উঠেছিল? মাইসোর ছিল মরিচ, এলাচ, দারুচিনি ও অন্যান্য মশলার অন্যতম প্রধান উৎপাদক। ইউরোপে এই মশলার বিপুল চাহিদা ছিল, যা বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা এনে দিত। মাইসোরের রেশম ছিল বিশ্ববিখ্যাত। ফ্রান্স, পারস্য ও ওসমানীয় সাম্রাজ্যে এর বিশাল বাজার ছিল। মাইসোর ছিল ভারতবর্ষের অন্যতম উন্নত ধাতু ও অস্ত্র নির্মাণ কেন্দ্র। এখানে উৎপাদিত উড স্টিল থেকে তৈরি হতো বিশ্বের সেরা মানের তলোয়ার। টিপু রাজস্ব ব্যবস্থাকে আধুনিক করেছিলেন। কৃষকদের ওপর অনৈতিক করের বোঝা চাপানো হতো না, বরং উৎপাদনের ভিত্তিতে ন্যায্য কর ধার্য করা হতো। তিনি মধ্যস্থতাকারীদের বাদ দিয়ে সরাসরি সরকারের মাধ্যমে কর আদায়ের ব্যবস্থা চালু করেন, যাতে দুর্নীতি কমে যায়। টিপু সুলতান ফরাসিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন। ফরাসি অস্ত্র, গোলাবারুদ ও সামরিক প্রশিক্ষণের বিনিময়ে তিনি তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতেন। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে তিনি সমর্থন ও বিনিয়োগ পেতেন, যা তাঁর রাজ্যের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করেছিল। টিপু সুলতানের রাজপ্রাসাদে ছিল অগণিত স্বর্ণ, রূপা, হীরা, মুক্তা ও মূল্যবান পাথর। তিনি নিজস্ব স্বর্ণমুদ্রা চালু করেছিলেন, যার মান এতটাই উন্নত ছিল যে এটি আন্তর্জাতিক বাজারেও গৃহীত হতো। রাজকোষের এই বিপুল ধনসম্পদই ছিল ব্রিটিশদের অন্যতম প্রধান লোভের কারণ। টিপু সুলতান বিশ্বাস করতেন স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না, সেটি অর্জন করতে হয় যুদ্ধ করে। তাই তিনি নিজের রাজ্যে ব্রিটিশদের প্রবেশ রুখতে প্রয়োজনে রক্তক্ষয়ী সংগ্রামে নামতে দ্বিধা করেননি। তিনি ছিলেন প্রথম ভারতীয় শাসক যিনি ব্রিটিশদের বিরুদ্ধে সুসংগঠিত প্রতিরোধ গড়ে তোলেন। তিনি প্রথম ভারতে রকেট বা মিসাইল ব্যবহার করেছিলেন, যা পরবর্তীতে ব্রিটিশ সেনাবাহিনী অনুকরণ করে। তাঁর রাজ্য ছিল ভারতের অন্যতম ধনী রাজ্য, যেখানে কৃষি, শিল্প ও বাণিজ্য সমৃদ্ধ ছিল। কিন্তু তাঁর এই প্রতিরোধ ব্রিটিশদের জন্য সহ্য করা কঠিন হয়ে উঠল। তাই তাঁকে হত্যার পরিকল্পনা করে ইংরেজরা। কিন্তু তাঁদের আসল লক্ষ্য ছিল শুধু তাঁর জীবন নেওয়া নয়, বরং তাঁর অমূল্য ধন সম্পদ লুট করা। 1799 সালের 4 মে শ্রীরঙ্গপটনের প্রাচীর ভেঙে ব্রিটিশ সৈন্যরা ঢুকে পড়ল। তাদের লক্ষ্য একটাই, মাইসোরের বাঘ টিপু সুলতানকে পরাস্ত করা। কিন্তু শুধু কি যুদ্ধ জয়, নাকি আরও কিছু? ইতিহাস বলে, সেই দিন শুধু একজন রাজাই নিহত হননি, লুট হয়ে গিয়েছিল এক বিশাল ঐশ্বর্যের ভাণ্ডার। কি ছিল সেই সম্পদ? কোথায় গেল সেগুলো? আজ আমরা জানব সেই রোমহর্ষক কাহিনী। 1799 সালের সেই রক্তাক্ত যুদ্ধ, 4 মে শ্রীরঙ্গপটনের আকাশ যেন আগুনে লাল হয়ে উঠেছিল। ব্রিটিশ সেনারা চারপাশ থেকে ঘিরে ফেলেছে দুর্গ, কিন্তু এই দুর্গ একদিনে পতন হয়নি। এর ভিতরে ঘটেছিল এক ভয়ানক বিশ্বাসঘাতকতা। এই বিশ্বাসঘাতক ছিলেন মীর সাদিক, টিপু সুলতানের নিজস্ব মন্ত্রী, তাঁরই দরবারের মানুষ। বাইরে যিনি ছিলেন সুলতানের অনুগত, কিন্তু ভেতরে ভেতরে তিনি হয়ে উঠেছিলেন ব্রিটিশদের গুপ্তচর। টিপু সুলতান জানতেন এই যুদ্ধে হয় জয় হবে, নয়তো মৃত্যু। তিনি পিছু হটলেন না, কারণ পলায়ন শব্দটি তাঁর অভিধানে ছিল না। তাঁর সৈন্যরা প্রাণপণে লড়ছিল, কিন্তু যুদ্ধক্ষেত্রে ব্রিটিশদের শুধু সৈন্য নয়, ভেতর থেকে বিশ্বাসঘাতকতার অস্ত্রও ছিল। ঠিক তখনই ঘটে গেল ইতিহাসের এক নির্মম মুহূর্ত। মীর সাদিক ব্রিটিশদের সঙ্গে চুক্তি করেছিল, যদি সে শ্রীরঙ্গপটনের দরজা খুলে দেয়,
তবে তাকে পুরস্কৃত করা হবে। তাই এক চতুর পরিকল্পনা করল সে। সৈন্যদের নির্দেশ দিল যুদ্ধের মাঝেই তাদের মজুরি নেওয়ার জন্য দুর্গের ভেতরে আসতে। সৈন্যরা বেতন নিতে গেল, আর ঠিক সেই মুহূর্তে দুর্গের একাংশ রক্ষাহীন হয়ে পড়ল। এই সুযোগেই ব্রিটিশ বাহিনী জেনারেল ডেভিড বার্ড ও আর্চিবাল্ড ওয়েলেসলির নেতৃত্বে দুর্গের প্রাচীর ভেঙে ভিতরে ঢুকে পড়ে। শুরু হয় এক ভয়াবহ হত্যাযজ্ঞ। টিপু সুলতান নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যান। আহত হলেও তিনি হাতের তলোয়ার ফেলে দেননি। তার একজন সেনা বলে, সুলতান, আপনি আহত, পালিয়ে যান। টিপু ক্ষিপ্ত কণ্ঠে উত্তর দেন, সিংহের মতো একদিন বাঁচা, শিয়ালের মতো 100 বছর বাঁচার চেয়ে ভালো। এই কথা বলার পরেই এক ব্রিটিশ সেনা তাঁর দিকে বন্দুক তাক করে গুলি চালায়। টিপু মাটিতে লুটিয়ে পড়েন। মাইসোরের বাঘের দেহ নিথর হয়ে যায়, কিন্তু তাঁর চোখের দৃষ্টি তখনও আগুনের মতো জ্বলছিল। শ্রীরঙ্গপটনের রাজপ্রাসাদে তখন শুরু হয় ইতিহাসের এক ভয়ঙ্কর লুটপাট। টিপুর প্রাসাদে ঢোকার পর ব্রিটিশরা যা দেখল, তাতে তারা অভিভূত। স্বর্ণখচিত আসবাব, হীরাজহরতে মোড়া সিংহাসন, মূল্যবান তলোয়ার ও অস্ত্রশস্ত্র, যা এক একটি ছিল শিল্পকলার বিস্ময়। টিপুর ঐতিহাসিক তরবারি ব্রিটিশরা ইংল্যান্ডে নিয়ে যায়। পরবর্তীতে এটি নিলামে বিক্রি হয়। টিপু সুলতানের অস্ত্রাগারে সবচেয়ে মূল্যবান বস্তুগুলোর একটি ছিল তাঁর তলোয়ার, যা শুধু একটি অস্ত্র ছিল না, ছিল তাঁর ক্ষমতা, সাহস এবং স্বাধীনতার প্রতীক। এই তরবারির ধার এতটাই ছিল যে ব্রিটিশরা একে দ্য ডেডলি ব্লেড বলে ডাকত। কিন্তু কি ছিল এই তরবারির বিশেষত্ব? আর আজ কোথায় আছে এটি? এই তরবারি ছিল হ্যান্ডক্রাফটেড ওয়ারসোর্ড, যার ফলক ছিল অত্যন্ত তীক্ষ্ণ ও নমনীয়। এটি উড স্টিও দ্বারা তৈরি, যা বিশ্ববিখ্যাত দামাস্কাস স্টিলের থেকেও উন্নত মানের ধাতু। তরবারির ফলকে খোদাই করা ছিল কোরআনের আয়াত এবং টিপু সুলতানের ব্যক্তিগত মন্ত্র, আহাদুল্লাহ আল গালিব। তরবারির হাতলে সোনার প্লেটে লেখা ছিল, নাসর মিনাল্লাহ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সাহায্য। এটি টিপুর আত্মবিশ্বাস ও আল্লাহর ওপর তাঁর অটল বিশ্বাসের প্রতীক ছিল। এক ব্রিটিশ অফিসার তাঁর দেহের ওপর থেকে তরবারি কেড়ে নেয়। পরে এটি চলে যায় লর্ড ওয়েলেসলির হাতে, যিনি ব্রিটিশ রাজপরিবারকে এটি উপহার দেন। 1971 সালে ব্রিটেনের বিখ্যাত থেবিস অকশন হাউসে এটি নিলামে ওঠে। পরবর্তীতে 2015 সালে ভারতের শিল্পপতি বিজয় মালিয়া এটি কিনে আনেন, কিন্তু তার নানান কারণে তরবারিটি আবার নিলামে চলে যায়। সবশেষে 2023 সালে ব্রিটেনের এক নিলামে এটি 140 কোটি টাকায় বিক্রি হয়। আজও এটি ভারতের বাইরে আছে, যা আমাদের ইতিহাসের এক করুণ পরিণতি। ব্রিটিশ সেনারা টিপুর রাজকোষের সোনারূপা বস্তায় ভরে ভাগ করে নেয়। আজ টিপুর এই লুট হওয়া সম্পদের অনেক অংশই ব্রিটেনের জাদুঘরে সংরক্ষিত। আবার কিছু নিদর্শন ধনী ব্যক্তির হাতে চলে গেছে। টিপু সুলতানের অগাধ সম্পদ শুধু স্বর্ণরত্নের গল্প নয়, এটি ভারতের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায়। ব্রিটিশরা শুধু তার ধনসম্পদ লুট করেনি, বরং একটি স্বাধীন ও উন্নত সাম্রাজ্যের স্বপ্ন ধ্বংস করে দিয়েছিল। ইতিহাসের পাতা থেকে আমরা শিখতে পারি যে লালসা ও ঔপনিবেশিক শক্তির ধ্বংসাত্মক নীতির কারণে কত রাজ্য ও শাসকের পরিণতি বদলে গেছে। কিন্তু টিপু সুলতানের বীরত্ব, তার সংগ্রাম এবং তার উত্তরাধিকার আজও ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।